প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বরাবরের মতো আমি আজকেও তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনের যে কাজগুলো রয়েছে আমি সেগুলো সমাধান করাবো। তো তোমরা দেখতে পাচ্ছ পৃষ্ঠার 9 পৃষ্ঠায় তোমাদের অনুশীলনের যে কাজগুলো রয়েছে, নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো রয়েছে, আজকে আমি সেগুলোই সমাধান করাবো ইনশাআল্লাহ। তো চলো যাই, শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া আছে যে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বরে তোমাদের দেওয়া আছে যে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে অপশানগুলো দেওয়া আছে, ম্যাজিক সংখ্যা হবে 15। 2 নম্বর অপশান দেওয়া আছে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5 এবং 3 নম্বর অপশানে দেওয়া আছে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। তো আমরা অপশানগুলো আর একটু যাচাই করি। দেখো, ম্যাজিক সংখ্যা হবে 15। তো আসলে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে 15, এই অপশানটা ঠিক আছে। তারপরে 2 নম্বরে দেখো কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটি হবে 5, এটাও কিন্তু ঠিক আছে। তোমরা যারা 3 ক্রমের ম্যাজিক বর্গ করতে জানো অথবা যারা জানো না তারা আমার চ্যানেলে ভিডিওটা দেখতে পাবে যে অবশ্যই যে ম্যাজিক সংখ্যা হবে 15 এবং কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5। তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারো। এবং 3 নম্বর অপশানটাতে দেখো যে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। তো 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে, এটা কিন্তু নয়, কারণ 1 থেকে 15 সিরিয়ালভাবে কোন সংখ্যা বসানো থাকে না। ক্রমিক বলতে সাধারণত সেটাই বোঝায় যে সিরিয়ালিভাবে, যেমন 1 2 3 4 5 6 7 8 এভাবে করে বসাকে বলা হয় ক্রমিক। কিন্তু আসলে 3 ক্রমের ম্যাজিক বর্গতে কখনো ক্রমিক বা সিরিয়ালিভাবে কোনো সংখ্যা বসানো থাকে না। কাজে এই অপশানটা গ্রহণযোগ্য নয়। কাজে আমাদের এখানে তাহলে গ্রহণযোগ্য হচ্ছে কি, 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে আমাদের অপশান পেলাম ম্যাজিক সংখ্যা হবে 15 এবং 2 নম্বর অপশানটা পেলাম কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটা হবে 5। অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত আনসারটা হচ্ছে 1 এবং 2। তাহলে 1 এবং 2 আছে, তাহলে 1 এবং 2 আমাদের অপশানটা দেওয়া আছে ক, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত অপশান হচ্ছে এই ক নাম্বার, 1 ও 2। তো আশা করি তোমরা 1 নাম্বারটা বুঝতে পেরেছ। চলো যাই, এবার আমরা দেখি 2 নম্বর অপশানে কি বলা হয়েছে। দেখো, 2 নম্বরে বলা হয়েছে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। আমি আবারও বলছি, নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। তো 9 দ্বারা বিভাজ্য বলতে এখানে সেটাই বোঝানো হয়েছে যে 9 দিয়ে কোন কোন সংখ্যাগুলোকে ভাগ করা যায়। অর্থাৎ এই নিচে যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো ক্যালকুলেশন করে সেই সংখ্যাটাকে কি 9 দিয়ে ভাগ করা যাবে? যেটা যাবে সেটাই হচ্ছে এটার কাঙ্ক্ষিত অ্যান্সার। তো নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। দেখো, ক নম্বর অপশান আছে 52 যোগ 25, অর্থাৎ 52-র সাথে তুমি যদি 25 যোগ করো তাহলে যে ফলাফলটা তুমি পাবে সেটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ সেই সংখ্যাটাকে 9 দ্বারা ভাগ করা যাবে না। আবার দেখো, খ নম্বর অপশানে রয়েছে 527 যোগ হচ্ছে 725। তো এখানে 527 যোগ 725 যদি তুমি যোগ করো তাহলে কিন্তু যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাকে তুমি যদি 9 দিয়ে ভাগ করো তাহলে সেটা কিন্তু 9 দিয়ে বিভাজ্য হবে না, অর্থাৎ 9 দিয়ে ভাগ সেটা যাবে না। আবার দেখো, গ নাম্বার অপশানটাতে আছে 412 এবং যোগ আছে 234। 412 যোগ হচ্ছে 234 তুমি যদি ক্যালকুলেটর টিপো বা ক্যালকুলেশন করো তাহলে কিন্তু দেখবে যে সেটা কিন্তু 9 দিয়ে ভাগ যাবে না। আবার দেখো, আরেকটি অপশান আছে যে ঘ, অর্থাৎ 75 বিয়োগ হচ্ছে 57। তো দেখো, 75 বিয়োগ 57, এখানে কিন্তু তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে 75 বিয়োগ 57 সমান আসবে 18। আমি আবারও বলছি, দেখো 75 বিয়োগ হচ্ছে 57 সমান কিন্তু তোমার কাঙ্ক্ষিত যে অপশানটা আসবে সেটা হচ্ছে 18। তো 18 কিন্তু 9 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, মানে 18কে কিন্তু 9 দিয়ে ভাগ যায়। তো এক্ষেত্রে তোমরা বুঝতে পারছো, তাহলে আমাদের কাঙ্ক্ষিত অপশানটা হবে ঘ। তো চলো যাই, এবার আমরা দেখি যে 3 নম্বর অপশানটাতে আমাদের কি বলা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বরে বলা হয়েছে 9999 কোন বীজগাণিতীয় রাশির শততম পদ। তো এখানে বীজগাণিতীয় রাশি বলতে
বোঝাচ্ছে। শততম বলতে তোমরা কি বুঝলে? শততম বললে বোঝাতে সেটাই বোঝাচ্ছে যে 100তম পদ। অর্থাৎ এখানে যে সূত্রগুলো দেওয়া আছে 99 ক যোগ 1, 99 ক বিয়োগ 1, ক স্কোয়ার যোগ 1, ক স্কোয়ার বিয়োগ 1। তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেটার সাথে এই 100তম পদটা কর জায়গাতে বসালে কোন ক্যালকুলেশনটা করলে সেটা হবে, ঠিক আছে? তাহলে দেখো 99 ক, অর্থাৎ 99 সাথে যদি তুমি ক বলতে এখানে 100 বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে 99 সাথে যদি তুমি 100 গুণ করো তাহলে কিন্তু একটা অপশান আসবে, তার সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে কিন্তু 9999 হবে না, অর্থাৎ এই অপশানটা বাদ। আবার দেখো এখানে একটা অপশান আছে 99 ক, অর্থাৎ 99 ক বলতে এখানে 99 এর সাথে 100 গুণ করতে হবে। 99 এবং কর সম্পর্ক কিন্তু গুণের। তোমরা একটা বিষয় নিশ্চয় জানো যে কোনো সংখ্যার মাঝে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু কি হয়? সেটা কিন্তু হয় গুণ চিহ্ন থাকে, অর্থাৎ 99 এবং কর মাঝে কোনো চিহ্ন নাই, তাই সেটা কিন্তু গুণ আকারে থাকবে, ঠিক আছে? তো 99 ক, দেখো 99 ক, ক বলতে এখানে বোঝাচ্ছে, দেখো তোমাদের প্রশ্নতে বলেছিল শততম পদ, তাহলে কর জায়গাতে আমরা বসাবো 99 গণিত 100। তাহলে 99 গণিত 100 টিপার পর যখন আমরা বিয়োগ 1 করব তখন কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু 9999 আসবে না, অর্থাৎ এই অপশানটাও বাদ। দেখো ক স্কোয়ার, ক স্কোয়ার যোগ হচ্ছে 1, অর্থাৎ কর জায়গাতে তুমি যদি 100 বসাও, 100-র উপরে দেখো স্কোয়ার আছে, তাহলে 100-র উপর স্কোয়ার বলতে এখানে আসবে 10,000 যোগ 1। তো 10,000 যোগ 1 মানে তো আসবে 10,001, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অপশান হচ্ছে 9999, কাজে এই অপশানটাও বাদ। এখানে দেখো আছে ঘ নম্বর অপশান আছে ক স্কোয়ার বিয়োগ 1। ক বলতে আমরা এখানে বুঝছি, দেখো রাশিতে বলে দিয়েছিল শততম পদ, তাই কর জায়গাতে যদি আমরা 100 বসাই তাহলে কর উপর স্কোয়ার বলতে 100টা হবে দুবার গুণাকারে, ঠিক আছে? তাহলে 100-র উপর স্কোয়ার মানে 100 যদি আমরা ক্যালকুলেশন করি দুবার তাহলে কত আসবে? গুণ করলে আসবে 10,000। 10,000 বিয়োগ 1, দেখো 10,000 বিয়োগ 1 যদি হয় তাহলে কিন্তু সেটা আসবে 9999, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত অপশানটা হচ্ছে ঘ, অর্থাৎ ক স্কোয়ার বিয়োগ 1, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো তোমরা 4 নম্বরে দেখতে পাচ্ছ এখানে আরেকটি অপশান রয়েছে যে 4 নম্বর অপশান দেখতে পাচ্ছ ক সংখ্যা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? ক সংখ্যা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? তো আমরা এটা এক বাক্যে জানি সবাই যে ক সংখ্যা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল সেটা হচ্ছে ক স্কোয়ার। এটা ভালোভাবে মনে রাখবে, এটা প্রায় ব্যক্তিকে আসতে দেখা যায় যে ক সংখ্যা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত, না তো ক স্কোয়ার, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো দেখি আমরা 5 নম্বরে কি আছে। তো দেখো 5 নম্বরে দেখতে পাচ্ছ তোমরা এখানে আরেকটি অপশান দেওয়া আছে যে 5 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে 2টি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে? বলছে 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে 2টি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। তো এখানে বর্গ বলতে তোমরা জানো যে 2টি বর্গের উপর সাধারণত যে অপশানগুলো যেটা দেওয়া আছে 10টি, 20টি, 35টি, 50টি। তো এখানে তোমাদের কাঙ্ক্ষিত অপশানটা হচ্ছে 35টি, অর্থাৎ 35টি সংখ্যাকে 2টি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। এটা তোমরা ভালোভাবে মনে রাখবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু প্রায় পরীক্ষাতে আসতে কিন্তু দেখা যায়। দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, খেয়াল করো যে নিচের উদ্দীপকের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তোমরা অনেক সময় পরীক্ষাতে বুঝতে পারো না এখানে কোনো নাম্বার দেওয়া নেই, অথচ এটা কি তাহলে, ঠিক আছে? কিন্তু আসলে এটা হচ্ছে একটা উদ্দীপক, এই উদ্দীপকটার আলোকে কিন্তু তোমাকে 6 এবং 7 নাম্বার অপশানটা কিন্তু তোমাকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে আছে নিচের উদ্দীপকের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। তো দেখো এখানে একটা ম্যাজিক বর্গ করা আছে এবং মাঝখানে কিন্তু একটা অপশান রয়েছে ক। তো দেখো এখন তোমাকে এই ম্যাজিক বর্গ থেকে তোমাকে প্রশ্ন করা হবে যে 6 নম্বর প্রশ্নটা করা হয়েছে 6 এবং 7 নম্বর, যে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত? ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত? অর্থাৎ দেখো 12, 17, 16 ম্যাজিক বর্গ বলতে তোমরা নিশ্চয় জানো, যারা ম্যাজিক বর্গ তোমরা সম্ভব জানো না, 3 ক্রমের, 5 ক্রমের,
তারপরে 4 ক্রমের, 9 ক্রমের, 7 ক্রমের, এগুলো যারা তোমরা জানো না, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে সেটা দেখে নেবে, ঠিক আছে। তো আমরা চলে যাই প্রশ্নে। দেখো 6 নম্বরে বলেছে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত। তো আমরা জানি যে ম্যাজিক বর্গে সাধারণত সামনাসামনি, নিচে, কোণাকোণে সব দিকের যোগফল কিন্তু একই হয়। তো দেখো 12, 17, তারপরে 16 যোগ করলে কিন্তু আসবে 45, ঠিক আছে। দেখো 19, ক এখানে আছে 11, তাহলে 19 আর 11 যদি আমরা যোগ করি তাহলে পাবো আমরা 30। তাহলে যেহেতু এই প্যাটার্নটার, এই ছকটার হচ্ছে ম্যাজিক বর্গ যেটা করা আছে সেটার কিন্তু যোগফলটা হচ্ছে 45, ঠিক আছে। তাহলে হইতে হবে, যেহেতু 19 আর 11 হচ্ছে 30, আর বাকি থাকছে 45 হতে 15, তাহলে আমরা নির্দ্বিধায় বুঝে নিচ্ছি এখানে আমাদের কাঙ্ক্ষিত অপশানটা হবে 15। তো দেখি এখানে 15 নামে কোনো অপশান আছে কিনা। একটা আছে 45, একটা আছে 20, একটা আছে 15, অর্থাৎ এই 15ই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অপশান। তো আশা করি তোমরা অপশানটা, উত্তরটা বুঝতে পেরেছো। এবার দেখি 7 নম্বরে কি বলা আছে। 7 নম্বরে বলা আছে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত। ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত, অর্থাৎ প্রতি কোণাকোণে, আড়াআড়ি, লম্বালম্বি তুমি যেদিকেই যোগ করো না কেন সেদিকে একটা যোগফল হবে, সেই যোগফলটা কত। তো আমরা অলরেডি বুঝে ফেলেছি যে এটার যোগফলটা হচ্ছে 45, অর্থাৎ কোণাকোণি, আড়াআড়ি আমরা যেভাবেই গুণ করি না কেন আমাদের যোগফলটা আসবে কিন্তু 45। দেখো 14, 13, 18 যোগ করলে আসবে 45, 19 এখানে কোয়ার জায়গাতে আমরা 6 নম্বরে জানলাম যে এখানে কোয়ার জায়গাতে বসবে 15, তাহলে 19, 15 এবং 11 যোগ করলে আসবে 45, এবং 12, 17, 16 যোগ করলে আসবে 45, অর্থাৎ ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত বলেছে। তাহলে এখানে আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি সেটা হচ্ছে ঘ নম্বর অপশান 45। দেখো 8 নম্বরে এবারে তোমাদের একটি প্রশ্ন করা হয়েছে, সেটা হচ্ছে লাস্ট যে নৈবেক্তিকটা তোমাদের আছে সেখানে হচ্ছে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল 1টি। এখন অপশান ছুড়ে দেওয়া হয়েছে তোমাদের জন্য। 1 নম্বর অপশানে দেওয়া আছে পূর্ণবর্গ সংখ্যা, 2 নম্বরে বলা হয়েছে বিজোড় সংখ্যা, এবং 3 নম্বরে বলা হয়েছে মৌলিক সংখ্যা। এখন দেখো তাহলে আমরা প্রশ্নটা আগে বিশ্লেষণ করি। এখানে বলা হয়েছে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে প্রথম 3টি বিজোড় সংখ্যা সাধারণত কী কী? প্রথম 3টি বিজোড় সংখ্যা সাধারণত 1, 3 এবং 5। তাহলে আবার এখানে বলেছে স্বাভাবিক সংখ্যার যোগফল একটি, মানে যোগফল, সে সংখ্যাটির যোগফল কি, একটি পূর্ণবর্গ সংখ্যা, বিজোড় সংখ্যা না মৌলিক সংখ্যা। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখতে পাবো যে প্রথম 3টি বিজোড় সংখ্যা আমাদের যোগ যদি করি তাহলে আসবে সেটা 9, অর্থাৎ 9 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 3 3-এ 9 হয়, কারণ সেটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, 3 3-এ 9 হয়। একই সংখ্যাকে যদি একই সংখ্যা দ্বারা গুণ করে পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যেমন 3কে যদি 3 দ্বারা গুণ করে তাহলে কিন্তু 9 হবে, অর্থাৎ 9 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। আবার দেখো সেটা কি বিজোড় সংখ্যা, এখানে বিজোড় সংখ্যা বলা হয়েছে, তাহলে 9 কি আসলে বিজোড়? অবশ্যই বিজোড়। কাজেই আমরা এখানে 1 আর 2 কিন্তু অলরেডি পেয়ে নিয়েছি। দেখো এখন 3 নম্বর অপশানটা যেটা আছে সেটা হচ্ছে এটা কি মৌলিক সংখ্যা, অর্থাৎ 9 কি মৌলিক সংখ্যা? আমরা সবাই জানি যে 9 মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে, কারণ 9কে 3 দ্বারা গুণ করা যায়, ঠিক আছে। কাজেই আমরা এখানে অপশানটা পেলাম 1 এবং 2। কাজে এখানে আমরা বলে দিতে পারি 1 এবং 2 আছে আমাদের ক নম্বর অপশানে, আমরা সেটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। দেখো ক নম্বর অপশান আছে 1 এবং 2। তো এই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তীতে তোমাদের সৃজনশীল নিয়ে হাজির হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালোভাবে থাকবে। আল্লাহ হাফেজ।